হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। অনেকদিন পর। সো সবাইকে শীতের অগ্রিম শুভেচ্ছা। কার কার শীত ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো শীত প্রচুর পরিমাণে ভালো লাগে। গরমের তুলনায় শীতটা একটু বেশি ভালো লাগে আমার কাছে। And আমার মতন কার কার শীত ভালো লাগে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি এই ভিডিওটা সাধারণত মেক করতাম না, বাট একটা ভাইয়া ওনার কমেন্টের জন্য আমার ভিডিওটা মেক করা। সো ওনার কমেন্টের পুরো অনেক বেশি ভালো লাগতেছে। অ্যান্ড উনি যে কমেন্টটা করছে আসলে ওই কমেন্টটার টেক্সটে রিপ্লাই দেওয়ার মতন মানে অবস্থা আমার ছিল না। মানে কমেন্টটা মানে এত বড় কমেন্টটা বেশ বড় সড়ো, অ্যান্ড রিপ্লাইটাও হয়তো হতো বেশ বড় সড়ো। এর জন্য ভাবলাম যে ওই সেম কোশ্চেনটা অনেক লোকেরই থাকে, অনেক মানুষের থাকে যে আমি এটা কেন পারবো কি পারবো না, বা কিসে কি হবে বা হবে না। সো এই কারণে আমি চাচ্ছিলাম যে একটা ছোটখাটো ভিডিও মেক করা যায়। এন্ড যেহেতু অনেকদিন লং ভিডিও দিই না, সো হলো এই ফাঁকে একটা ভিডিও করে নিই। সো দ্যাটস ওয়াই আমার আশা। অ্যান্ড আজকে ভয়েসটা একটু নাকি নাকি সময় লাগতে পারে, আর কেননা যেহেতু উইন্টারের সিজন চলে আসছে, সো আমি একটু নিনজা মাস্কের ইউজ টু হওয়ার জন্য নিনজা মাস্কটা ব্যবহার করতেছি। আমি যাতে নিনজা মাস্ক এটা ইউজ টু হতে পারে। নিনজা মাস্ক অলরেডি পড়েছিল, বাট আমি কোনো সময় ব্যবহার করতাম না এটা। সো আমি ট্রাই করতেছি যাতে নিনজা মাস্ক আমি এটা ইউজ হতে পারি, বাট কথা বলবি একটু নাকি নাকি লাগতেছে। এন্ড আমার রিসেন্ট আবার একটা ছোট মধ্যে একটা বাস চলে গিয়েছে। আমার বাইকের টুকটাক এই মডিফিকেশন গুলো একটু বাসের উপর দিয়ে যাচ্ছে। এন্ড মেবি সামনের যাই বাসটা চলে যাক, ওকে মেবি এখানে থামবে। আচ্ছা থাক, আমি পাশে গিয়ে দেন কথা বলি, ওকে সাইড কেটে চলে যাই। এই যে অবস্থা, টেসলার জন্য রোডে বেরোনো যায় না একদম। আচ্ছা, তো হয়তো একটা জিনিস নোটিস করতেছেন যে সামনের ভিউটা মেবি আগে থেকে একটু বেশি পাওয়া যাচ্ছে, কারণ আমি উইন্ডশিল্ডটা চেঞ্জ করছি। And আগে ছিল একটু বড়টা, বাট ওটা নর্মালটা ছিল। আর এটা আমি রিসেন্ট নিয়ে আসছি, আমি কাল এটা দশক থেকে নিয়ে আসছি। And কালকে এটাকে ইনস্টল করছি। And আগে ছিল ফুললি ব্ল্যাক, বাট এটা হচ্ছে স্মোকি ব্ল্যাক। সো এখান থেকে মেবি দেখা যায়, ক্যামেরা লুকটা মেবি দেখা যাচ্ছে স্মোকি ব্ল্যাক এটা। অ্যান্ড পিছনে সিগন্যাল লাইটটা চেঞ্জ করছে। আমি বলছিলাম যে সিগন্যাল লাইট হাফ হাফ জ্বলতেছে, কারণ ওইটা আগের সিগন্যাল লাইটটা ছিল, ওইটা অনেক শুরু থেকে অলরেডি আপ ডাউন করে, ডাইরেক্ট না। সো ওইটা চেঞ্জ করে নতুন একটা সিগন্যাল লাইট নিয়ে আসছি। সো এই সামান্য কিছু বাসের উপর দিয়ে গিয়েছে, কালার মিস্ত্রি খরচ বললাম না। আর এক্সট্রা একটা ক্লাস কেবল নিয়ে আসছিলাম কালকে আমি, যদি বাই এনি চান্স লেগে যাইতো। একজন রাইটগুলো বলতেছিল যে ক্লাসে একটু প্রবলেম মনে হচ্ছে, সো দ্যাটস আমি একটা ক্লাস কেবল নিয়ে আসছিলাম, যেহেতু শখের জিনিস কোনো প্রকার ত্রুটি চলবে না। ওকে, সো আমি একটু নিরিবিলি জায়গাতে যাই, দেন ওই ভাইয়ের কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি, উনি কি কমেন্ট করছিল। ওকে, সো রাইট না পুরো টানা রোদের ভিতর একদম, আমার বাইকটি পুরো রোদের ভিতরে আছে। সো মেবি ওই পাশে রাখলে লুকটা বেশি সুন্দর আসতো, বাট এখন রাইট না এই লুকটা আছে। ডিস্ট্রিক্টের সময় এখন তো ডিস্ট্রিক্ট একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা প্রায় না, বাট এই হচ্ছে আমার বাইকে এখন বর্তমান লুকটা। উইন্ডশিল্ডটা ছোট করছি, আর এখন হচ্ছে স্মোকি ভাজিটা লাগাইছি। অ্যান্ড পিছনে একটা তো আমি আগে বার দেখাচ্ছিলাম, পিছনে সিগন্যাল লাইট এটা চেঞ্জ করে দিচ্ছি, একটু কার্বন ফাইবার টাইপের টেক্সচার এখানে আছে। ওকে, সো আমার বাইকের বিষয়টা তো না আসি, আমি ভাইয়ের কমেন্টটাতে ডিরেক্ট চলে যাই। সো ভাইয়ের নামটা আমি হাইড করে দিচ্ছি, ডিরেক্টলি কমেন্টে পড়ি। মানে ওনার কথা হচ্ছে এমন যে ভাই, সার্ভিসিং আর পার্টসের দাম কি খুব বেশি? ও, ওনার কমেন্টে বেশ কিছু পয়েন্ট আছে, সো আমি সেই পয়েন্ট আকারে বলার চেষ্টা করছি। উনি ফার্স্টে লিখেছে যে সার্ভিসিং এন্ড পার্টসের দাম কি খুব বেশি। আমি বলবো যে ভাইয়া, ইয়ামাহার পার্টসের দাম আমার কাছে তুলনামূলক কম সুজুকি পার্টসের তুলনায়। পার্সেল বা আদার্স বাইকে পার্টসের দাম কেমন আই ডোন্ট নো, বাট মানে সুজুকির তুলনায়, যেহেতু বাংলাদেশে এখন টপের বাইক ভিতরে সুজুকি বা মানে ইয়ামাহার বাইকগুলো R15, তারপর এফজেড ভার্সন 2, ভার্সন 3, সুজুকি বলতে জিক্সার এসব, তারপরে যে সিক্সার, এইগুলোকে বিট করতে পারে আর কি। এগুলো মূলত এর টক্কর মানে একটু ধাক্কা থেকে একটা খেলা করে। সো এই তুলনায় যদি কথা হয়, তাহলে বলবো সুজুকির তুলনায় ইয়ামাহার পার্টসের দাম মোটামুটি কম, একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়, and সব জায়গাতে মোটামুটি অ্যাভেলেবেল। ইয়ামাহার পার্টস সব জায়গাতে মোটামুটি এখনো পর্যন্ত অ্যাভেলেবেল, আমি জানি। আচ্ছা, ওনার একটা পয়েন্ট আছে যে আমি 10,000 টাকা বেতনের কাজ করি, আমি কি এটাকে শখ হিসেবে বলতে পারবো নাকি আমার 10,000 টাকা পুরোটার পেছনে যাবে? ওকে, ঠিক আছে, এটা একটা কথা। আর কত টাকা খরচ করতে হয় এর পিছনে, আর কত কিলোমিটার পর কত টাকা খরচ হয় আপনার মতাই বলে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওনার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমি 10,000 টাকা বেতনে চাকরি করি, আমি কি এটাকে শখ হিসেবে পালতে পারবো কি?
এখন ভাই কথা হচ্ছে যে আমার এইটা কিন্তু 2024-এর রেজিস্ট্রেশন, 2024-এর গাড়ি, অ্যান্ড ওভারঅল সব দিক থেকে 2024-এর আমি ইউজ দিচ্ছিলাম, মানে ব্র্যান্ড নিউ নেই না, আমি ইউজ দিচ্ছিলাম রিসেন্ট 1 হাজারের গাড়ি বলে আমি ইউজ দিচ্ছিলাম, নাহলে আমি ব্র্যান্ড নিউ নিতাম। এখন আমার এটা কিন্তু 2024-এর মডেল অ্যান্ড 2024-এর রেজিস্ট্রেশন করা। সো এটার দাম এখন একটু হাই, আমার নিয়ে ছিল অলমোস্ট 5 লাখ টাকার কাছাকাছি। সো এখন একটু হাই। আপনি যদি চান আপনি সেম R15 আপনার মডেল 24, 25, 26 হোয়াট এভার যেটাই হোক, আপনার কিন্তু মেন এটা হচ্ছে R15 V3 নেয়া। সো যদি V3 নেয়া বা R15 নেওয়া যদি আপনার ইয়ে হয়, তাহলে আপনি 19-এর মডেল টডেলগুলো নিতে পারেন। সেগুলো সামথিং হয়তো 3 লাখের আশেপাশে, মানে 2.5 লাখ থেকে 3 লাখের আপ ডাউন করতেছে গাড়িগুলো, আপনি ওগুলো নিতে পারেন। এন্ড মেনটেন কস্টটা খুব বেশি বলে আমার মনে হয় না। আপনি যেভাবে চালাবেন আপনার উপরের মাসিক একটা মেনটেন্স খরচটা আসে। আমি যদি বলি আমার প্রতি মাসে এভারেজে 1,000 টাকা তেলে যায়, আদার্স যদি আমি বলি যে টায়ার প্রেসার এটা সেটা করে কোনো রকম হয়তো ম্যাক্সিমাম আমার 1200 থেকে 1500 টাকা প্রতি মাসের বাইকটার পিছনে খরচ। অ্যান্ড এখানে যদি আমি আদার্স কিছু যদি ইনস্টল করি, যেমন ধরেন আমি কালকে উইন্ডশিল্ডটা নিয়ে আসছি, সো এটার দাম পড়ছে তার 1250 টাকা সামথিং। অ্যান্ড এই যে সিগন্যাল লাইট, এটার দাম পড়ছে 350 টাকা। সো এইগুলো হচ্ছে আদার্স খরচ, এটা আপনার শখের উপরে। বাট আপনি যদি চান একটা বাইক কিনেন শুধু রাইড করবেন, মোটামুটি ট্যুরের দরকার, আমি ট্যুরের কথা বলছি না এখানে, আপনি যদি চান জাস্ট বাইক কিনে আপনার মনের মতন কোন রাইড করবেন, মানে রিল্যাক্সে, কোনো প্রকার ঝামেলা ছাড়া, কোনো প্রকার টুট ছাড়া, আমি জাস্ট আমার এলাকার ভিতরে, আমার সিটির ভিতরে রাইড করবো, দ্যাটস ওয়াই আমার বাইক ঠিক আছে, আমার সমস্যা নেই। প্রতি মাসে সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকা সামথিং খরচ হতে পারে, এখন আপনার উপর ডিপেন্ড করে। আমার যেহেতু প্রতিদিন বাইক ইউজ করা হয়, প্রতিদিন আমার মানে কম করে হলো 20 থেকে 30 কিলো বাইকটা আপলোড মানে রানিং চলে আমার প্রতিদিন। তো সেই ক্ষেত্রে মাসে আমার অ্যাভারেজে 1 থেকে 1,500 টাকা খরচ একটা আসে আমার মোবিল দিয়ে, বা যদি সরি, প্রতি মাসে 1 থেকে 1,500 টাকা আমার খরচ একটা আসে। অ্যান্ড ওখানে আপনার অকটেন দিয়ে, অ্যান্ড যদি মোবিল চেঞ্জ করা হয়, মোবিল তো আপনার সবসময়ের জন্য না, আমি দেখা যাচ্ছে সেমি সিনথেটিকটা ব্যবহার করি। সো সেমি সিনথেটিক আমি 1500 পর ডাউন দিই, অনেকে 2000 পর্যন্ত চালায়। সো এটা পার্সোনালি আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমি 1500 পর্যন্ত মোবাইলটা ব্যবহার করি। এখন 1500 কিলো আপনি কতদিনে 1500 কিলো পার করতেছেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি যখন আমার জিক্সার থেকে রাইড করতাম, আমার কাছে যখন আমার জিক্সারটা ছিল তখন 1500 কিলো মানে আমার কাছে হিউজ। 1500 কিলো মেবি 3 মাসে বা 6 মাসে মনে হয় 15 কিলো পার করতে পারতাম না, এমন একটা অবস্থা ছিল। বাট এটা যেহেতু চালানো হয়, এটাতে মোটামুটি বেশ কিছু জায়গায় যাই, একটু লং জার্নি হয়, সো এটাতে মোটামুটি হয়। অ্যান্ড এখন মেবি মোবাইল এখানে কত 900 কিলো সামথিং মতন মোবাইল রানিং চলতেছে, হয়তো আরো 1 মাস পরে বা সামনের মাসে তো মোবাইল আমার ডাউন দিতে হবে, এটাই। তো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি পাচ্ছেন আশা করি। 10,000 টাকা পুরোটা এর পেছনে যাবে কি? আচ্ছা এই কথাটা তো বললাম, আপনার 10,000 টাকা পুরোটা এর পেছনে যাবে কি না যাবে না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। যেহেতু শখটা আপনার বাইকটা, আপনি 10,000 টাকা দিবেন বা 1 লাখ টাকা দিবেন বা 10 লাখ টাকা দিবেন, সেটা আপনার টোটালি ব্যক্তিগত বিষয়। বাইক যদি আপনি শুধু রাইড করেন নর্মালি, তাহলে আশা করা যায় আপনার প্রতি মাসে 1 থেকে 1,500-এর বেশি খরচ হবে না। মানে কত টাকা খরচ করতে হয় এর পিছনে, ভাই কত টাকা, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কি চেঞ্জ করবেন, কারণ একটা বাইক যখন আপনি মড করতে চান, তখন আপনি এ থেকে জেড পর্যন্ত বাইকে যা আছে আপনি প্রত্যেকটা জিনিস মড করতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারেন। সো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনি 1,000 মানে 1 লাখ টাকা দিয়ে যদি ভিতরেও পান, 1 লাখ টাকা দিয়ে আমি সাপোজ বলতেছি, 1 লাখ টাকাতে যদি আপনি একটা ভিতরি কিনেন, সো এটা আপনি চাইলে পুরো পেছনে আপনি 10 লাখ টাকা মড করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। সো এখানে যে কত টাকা যাবে সে কি এখানে কোনো মানে আমার ব্যক্তিগত কোনো হিসাব নেই, সম্পূর্ণ আপনার নিজের উপরে আপনি কত টাকা খরচ করবেন। এখানে আমি যদি বাইক মোড না করতাম, তাহলে হয়তো আমার বাইকে এক্সট্রা আদার্স কোনো খরচ হতো না। যেহেতু বাইক মোড করছি অলরেডি, আমার 10,000 বা 12,000 টাকার মোড আছে। সো আপনার উপর অনেক আছে, আমার দেখা মতো অনেকেও আছে যে তার বাইকে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মোড করা। এখানে ইঞ্জিন এখান থেকে কিটসগুলো চেঞ্জ করে, ওই পাশ থেকে চেঞ্জ করে মেবি, সামনে লুক এই যে সিএনডি ডিস্ক ইনস্টল করে, পিছনে সিএনডি ডিস্ক লাগায়, ফুটরেস্ট লাগায়, আরসিবির ব্রেক ক্লাস মাস্টার সাইকেল হট এভার অনেক কিছু করে। ওটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কি কি মোড করবেন, কত টাকা আপনার বাইকের পিছনে খরচ করবেন, আর কত কিলো পর কত টাকা খরচ করতে হয়। আচ্ছা, কত কিলো পর বলতে আপনি যদি পুরো ব্র্যান্ড নিউ বাইক কেনেন, ব্র্যান্ড নিউ বাইকে আমরা যে ইঞ্জিন ইয়েটা বলি, ইঞ্জিন ব্রেকের যে ব্যাপারটা আমরা বলি, ইঞ্জিন ব্রেকে থাকা অবস্থা বাইক প্রথমে 300 কিলো পর মোবিল ডাউন দিতে হয়, সার্ভিসিং করতে হয়, দেন তারপরে 500 কিলো, দেন তারপরে 1,000 কিলো, দেন তারপরে এভাবে আস্তে আস্তে আপনার ডে বাই ডে একটা ধাপ অতিক্রম করার পর দেন আবার বাইক পুরো ইজি হয়ে যায়। সো যদি ব্র্যান্ড নিউ কিনেন তাহলে হয়তো 300 কিলোর পর একটা মোবিল ডাউন দিলেন, সেখানে হয়তো 1,000 টাকা সামথিং যাবে।
আবার 500 কিলোর পর আবার একটা মোবাইল ডাউন দেন, সেগুলো হয়তো আবার 1,000 টাকা যাবে, এইভাবে এইভাবে আপনার ধাপটা এগোবে। বাট সে 300-500 কিলো আপনার সে রাইড করতে হবে, দেন তারপরে দেয়, কিন্তু ওরা প্রতিবারে যাবে না, আপনার নির্দিষ্ট কিলোমিটারের পরে। আর এখন যেটা আমাদের আছে, আমরা যখন একবার মোবিল মানে গাড়িতে দিই, মোবিল একবার যখন ডাউন দিই, দেন নতুন মোবিল যখন আমরা বাইকে দিই, সো ওটার নির্দিষ্ট টেম্পার থেকে আমার যেমন সেমি সিনথেটিক, আমি 1500 কিলো পর্যন্ত আমি সেমি সিনথেটিকটা রাখি। এন্ড অনেক আছে 2000 পর্যন্ত রাখি। এখন আমার 1500 কিলো যেই পর্যন্ত যায়, হোক সেটা 1 মাস, হোক সেটা 2 মাস বা 3 মাস, এখন আমার 1500 কিলো যেই পর্যন্ত যায়, আমি সেই পর্যন্ত পরে গিয়ে 1500 কিলোটা মানে ওই মোবিলটা চেঞ্জ করে দিই। এখন সেমিসিন থেকে দাম মেবি 750 বা 850 টাকা সামথিং কোনো কিছু। দেন ওখানে একটা মোবাইল ফিল্টার আসে 250। এন্ড মিস্ত্রি খরচ যদি 100 টাকা ধরেন, তো মানে অ্যাভারেজ 1000 টাকা ধরতে পারেন আপনি, যে মোবাইলের জন্য অ্যাভারেজ 1000 টাকা চলে যাবে এই। এবং সেটা সম্পূর্ণ আপনার চালানোর উপরে, মোবাইল মানে মোবাইলের মানে কতদিন আপনার ওইটা কমপ্লিট হচ্ছে বা কত মাস আপনার কমপ্লিট হচ্ছে, সেটা সম্পূর্ণ আপনার উপরে। ওকে। আচ্ছা, উনি লাস্টে একটা কথা বলছেন যে আপনার মতামত শুনে বাইকটা কিনবো নয়তো না, প্লিজ ডিপলি হচ্ছে। আমার মতামত যদি বলি, আপনার শখের বাইক কিন্তু অবশ্যই কিনবেন, আপনার যদি আল্লাহ পাক সেই সামর্থ্যটা দেয়, মানে আপনার যদি সেই সামর্থ্যটা হয়, আপনি অবশ্যই আপনার শখের বাইক কিনবেন। এখানে আমার মতামতের কোনো কিচ্ছু না। আপনি যদি আপনার মতন করে কিনতে চান, আমি যেরকম এটা আমার শখের বাইক, আমি আমার যতটুকু ইনকাম আসছে, আমি যতটুকু আমি আর্নিং করতে পারি, তো সেটা দিয়ে আমি আমার শখের বাইকটাকে মেনটেন করার চেষ্টা করি। সো আমি বলবো, বাসায় পেশা ক্রিয়েট করে কোনো প্রকার নিজের শখ পূরণ করার কোনো প্রয়োজন নাই। একটু ধৈর্য ধরেন, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিক, আপনি সেই সামর্থ্য চান যে আপনি বাইকটা নিন। বাট আপনার যদি সেই পরিমাণ ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি সেই পরিমাণ অ্যাভেলিবিলিটি থাকে, আপনি অবশ্যই আপনার শখ পূরণ করতে পারেন। কারণ আপনার যে নতুন নিতে হবে এমন কোনো কথা না। আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখনো অনেক, আমি যখন বাইক কিনতে চাই, আমি এমন অনেক বাইক দেখছি 19 মডেল, বাট বাইক সম্পূর্ণ ফ্রেশ, বাইক সম্পূর্ণ ফ্রেশ ছিল, আমি এমনও বাইক দেখছি। সো আপনি যদি চান, তো আপনি 2 লাখ টাকা বা 3 লাখ টাকা আপনার শখের অর্থে পেতে পারেন। সো আপনি আপনার শখ অবশ্যই পূরণ করতে পারেন। এন্ড বাইকের ভালো খারাপ দিক তো আমরা আগে ফেরত অনেকবার বলছি, প্রত্যেকটা বাইক ভালো খারাপ মিলিয়েই থাকে। সো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। বাট আপনি যে আমার প্রশ্নগুলো করছিলেন, 4টে বা 5টা যে প্রশ্ন পয়েন্টগুলো আমি পেয়েছি, সেইগুলো আশা করি যে আপনি উত্তর পেয়েছেন। আর আপনার মতন যারা আমার অডিয়েন্স আছে বা যারা আমার ভালোবাসার মানুষ আছে, তারা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কমেন্টগুলো করার জন্য। আপনাদের কমেন্টের কারণে আমি নিজে মোটিভেশন পাই, আমার কাছে নিজে মানে নিজের কাছে বেশি ভালো লাগে। সো আপনার মেইন কোশ্চেন যেটা ছিল, আপনি আপনার শখের বাইকটাকে আপনি আপনার স্যালারিতে কনভার্ট করতে পারবেন কিনা, বা ওই স্যালারিতে আপনার বাইকটাকে মেনটেন করতে পারবেন কিনা, অবশ্যই পারবেন। এটা সম্পূর্ণ আপনার রাইডের উপর ডিপেন্ড করতেছে, আপনি কিভাবে বাইকটা রাইড করবেন, কিভাবে আপনার বাইকটা রাখবেন এইভাবে। এখন আমাদের মতন ইয়াং পোলাপান কি বলে, যার বাইক আছে তার সবই আছে। কারণ বাইক হচ্ছে ফার্স্ট গার্লফ্রেন্ড অর ফার্স্ট গার্লফ্রেন্ডের মতো। আপনার তো গার্লফ্রেন্ডকে যেভাবে রাখবেন, কি শাড়ি পরলে ভালো লাগবে, কি কালারের চুড়ি পরলে ভালো লাগবে, কি কালারের টিপ পরলে ভালো লাগবে, সো আপনার বাইকটা এমন, আপনি কিভাবে রাখবেন, আপনার বাইকটাকে কিভাবে রাখলে আপনার বাইকটা সুন্দর থাকবে, কিভাবে মেনটেন করলে আপনার বাইকটা সব থেকে বেশি ভালো থাকবে। আমি আমার শীতে যে মার্কেটে যে পরিমাণ টাকা রাখতেছিলাম, সে ওইটা খান থেকে টাকা বাঁচে আমি এগুলো করছি। সো আমার ক্ষেত্রে আমার বাইকটা সবসময় আমি আগে প্রেফার করি যে আমার বাইকটা যাতে সবসময় বেশি ভালো থাকে। কারণ আমি যেখানে আমার বাইকটা শিখবো না, আমি এমনও আমার ভিডিও আছে যে আমি বৃষ্টিতে, আমি ভিজতে যাচ্ছি না, বাইকটাতে ভিজতে রাজি করবো না, মানে আমি ভিজবো কিন্তু আমার বাইকটাকে ভিজাবো না, এমনও আমার ভিডিওতে বলা হচ্ছে। সো এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি আপনার গার্লফ্রেন্ডকে যেমন রাখতে পারেন, আপনি চেষ্টা করুন আপনার বাইকটাকে আপনি যেন তেমন রাখতে পারেন। সো আজ এই পর্যন্ত, বেশি কথা বাড়াবো না। আই হোপ আপনি আপনার ভিডিও ধরতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এন্ড বেশি বেশি করে কমেন্ট করবেন, না আপনাদের সব কমেন্টের জন্য আমি মোটিভেশন পাই।